আজকে আমাদের যে প্রজেক্টটা ব্যবহার করতেছি এই প্রজেক্টে এই ফন্টগুলো অ্যাপ্লাই করে আমরা দেখব। ঠিক আছে, এটা গুগল থেকে অ্যাপ্লাই করব। গুগল ফন্ট আসলে এখন বেশি ব্যবহার হয়, জেনারিক ফন্ট খুব কম ইউজ হয়। ওয়েব ডেভেলপ করতে গেলে আপনি দেখবেন বেশিরভাগই সবাই গুগল ফন্ট ব্যবহার করতেছে। তো আমরা এই প্রজেক্টে ফন্ট গুগল থেকে দুইটা ফন্ট ব্যবহার করব। আমরা সম্পূর্ণ বডি টেক্সটের জন্য এই যে এগুলো বডি টেক্সট, এটার জন্য একটা ফন্ট ব্যবহার করব, আর হেডার 1 2 এগুলোর জন্য ফন্ট ব্যবহার করব। তো তাহলে গুগল ফন্টে আমরা ওয়েবসাইট যেটা দেখেছিলাম fonts.google.com, এইখানে গিয়ে আমি কোন ফন্ট দেখতে চাচ্ছি সেই ফন্টটা, আমি স্পেসিফিক দুইটা ফন্ট ব্যবহার করতে চাচ্ছি যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। এই যে মনস্টেরেট, এই ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং এটা ওয়েবসাইটের জন্য সুন্দর, স্পেসিফিক ফন্ট, এটা অনেক সুন্দর। তো এই ফন্টের আমরা যখন ফন্টগুলো ব্যবহার করার সময় প্রথমেই, যেহেতু আউটসাইড ফন্ট ব্যবহার করলে ওয়েবসাইটে যত বেশি, আমার ওয়েবসাইটে প্রয়োজন, এখানে ধরলাম সেমি বোল্ড যেটা 600। গত ক্লাসে তো আমরা দেখিয়েছি যে এই মানগুলো কি, সেমি বোল্ড 600, এই মানগুলো তো জানি সবাই। তো আমি চাচ্ছি স্পেসিফিক আমার প্রজেক্টের জন্য শুধুমাত্র এই সাইজটা হলেই যথেষ্ট। তো আমি ওইটাকেই শুধু সিলেক্ট করব। এখন এর সাথে যদি আরও কিছু সিলেক্ট করতে চান, যেমন আমি চাচ্ছি অনেক বড় বোল্ড, এই যে যেটা ব্ল্যাক 900, এটা দুইটা করলাম। এখন আপনার প্রশ্ন আসতে পারে আমি তো অন্যগুলো ব্যবহার করতে পারি, চাই, সেক্ষেত্রে আমি সবগুলোতেই টিক মার্ক দিয়ে দিই। তো সবগুলোতে যদি টিক দেন, এইখানে দেখতে পাচ্ছেন ডান পাশে, এখানে কিন্তু প্রত্যেকটা অপশন অ্যাড করতেছে। আমরা যদি খেয়াল করি এখানে এটা কত 800, এখানে 800 কিন্তু অ্যাড করে ফেলছে সে। 800টা যদি রিমুভ করে দিই, তারপরে ইতালিক 800, এই 800টা যদি রিমুভ করে দিই, তাহলে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। এই যে এখন সিলেক্টেড আছে কোনটা, 900 700 600। হ্যাঁ, আমি সবগুলো ডিসিলেক্ট করে দিলাম, এখন কোনোটাই নাই। তো আমি চাচ্ছি শুধুমাত্র এই যে সেমি বোল্ড 600 যেটা, এটা ব্যবহার করার জন্য। তাহলে এটাতে ক্লিক করলাম, এইখানে এই যে লিঙ্কে সে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে এই যে 600। ঠিক আছে, তো যদি আপনি বেশি নেন তাতে কি হবে, আপনার ওয়েবসাইট লোডিং টাইমটা বেড়ে যাবে। কারণ যখন এইখানে সবগুলো স্টাইল আমি অ্যাড করে দিব, তখন কিন্তু আমার ওয়েবসাইটে লোড টাইম বেড়ে যাবে। কারণ কি, সে ওয়েবসাইট যখন পেজটা লোড করব আমি, ওই পেজটা সব ফন্ট আগে লোড করে নেবে, তারপরে কিন্তু পেজ শো করবে। কারণ ফন্ট যেহেতু আমার এই প্রজেক্টে ফন্টই তো, আমি এই ফন্টটা দিয়ে রাখছি মনস্টের কিংবা অন্য এরিয়াল কিংবা হেলভেটিকা, তো সেই ফন্ট যদি আগে লোড না করে তাহলে তো ওয়েবসাইট দেখতে সুন্দর লাগবে না। তো এই জন্য ফন্টগুলো কিন্তু, যেহেতু স্টাইল শিটের আমরা বডিতে রাখি এটা, এই জন্য এটা কিন্তু হেডের মাঝখানে থাকে, যেহেতু এটা আগে লোড করে। তো আমি যদি অনেক ফন্ট নিয়ে এখানে, আমার ওয়েবসাইট লোড হবে ঠিকই, কিন্তু সময় নেবে। তো এই জন্য আমরা স্পেসিফিক যেইটা ব্যবহার করব শুধু সেইটাই সিলেক্ট করব। আপনি যদি এমন হয় যে প্রজেক্টের প্রয়োজনে পরবর্তীতে অন্য কিছু সিলেক্ট করার প্রয়োজন হয়, অথবা প্রথমে আপনি করে নিলেন এরকম 3-4টা, করার পর আপনি দেখলেন যে আমি 800 কিংবা এই 700 এগুলো কিছুই ব্যবহার করি নাই, তখন কি করবেন, আপনি পরবর্তীতে লিঙ্কটা আপডেট করে নেবেন। এইখান থেকে আবার লিঙ্ক জেনারেট করে, যে দুইটা আপনার ব্যবহার করার দরকার নাই, এইগুলো সব রিমুভ করে আবার ওই লিঙ্কটা নিয়ে যেয়ে আপনার হেডারের মাঝখানে রাখবেন। সেক্ষেত্রে আপনার লোডিং টাইমটা অনেক কম হবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, এরপরে আরেকটি সিলেক্ট করব আমরা, কেভেট, এই ফন্টটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি। এই ফন্টটা সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট করে এটার যে ভেরিয়েবল,
আমরা রেগুলার যেটা রেগুলার 400 এটাই সিলেক্ট করি। এটাকে আমরা কিন্তু দুইটা দেখতে পাচ্ছি, এখানে রেগুলার 400 যেটা এটা আছেই, এটা একটু বোল্ড টাইপের। তো এটাই যদি সিলেক্ট করি আমরা, তাহলে এইখানে দেখতে পাচ্ছি দুইটা ফন্ট কি কানেক্ট করে নিয়েছে, দেখছেন? এইখানে ফন্ট এই যে এইটা এবং এইটা দুইটাকেই সে কানেক্ট করে ফেলছে। এবং এইটার ওয়েট কি হবে, ওইটার ওয়েট কি হবে, আমি এইটা না দিয়ে যদি বেসিকটা যেটা এইটাকে যেটা এই যে রেগুলার 400 যেটা আছে এইটা সিলেক্ট করি, এইখানে কিন্তু সে কানেক্ট করে নিয়েছে এই যে, এবং নিচে আমাকে রুলস বলে দিয়েছে। তো আমি চাচ্ছি এই দুইটা ফন্টই ব্যবহার করব। প্রথমটা আমরা 600 আর দ্বিতীয়টা বেসিক যেটা 400 রেগুলার সাইজ এইটাই ব্যবহার করব। এই করার পর আমরা এই লিঙ্কটা কপি করে নিলাম। এই লিঙ্ক কপি করে আমরা কোথায় বসাবো, আমার যে ইন্ডেক্স ফাইল আছে, এটা কিন্তু যে ইন্ডেক্স ফাইলে বসাইতে হবে তার কোনো মানে নাই। আপনি যেই পেজে ফন্টটা লোড করতে চাচ্ছেন সেই পেজে, আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স বলতে কি বোঝাচ্ছে, এটা হোম পেজ, প্রথম পেজ। এর বাইরেও আপনার ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে, যে পেজে স্পেসিফিক আপনি ওইটা ব্যবহার করছেন শুধু ওই পেজে দিলেই যথেষ্ট। তো আমরা কোথায় দিব এটা, এই যে আমাদের যে হেড সেকশন যেখানে সিএসএস স্টাইল বলা হয়েছে ওইখানে আমরা ওই লাইনটা কপি করে দিব। এই যে এখন কপি করার পর এটা সেভ দিয়ে দিলাম। এখন কি করবে, এই পেজ আমার এই ফন্ট লোড করবে। তো শুধু লোড করলেই তো হবে না, আমাকে স্টাইল শিটে তো বলে দিতে হবে যে ফন্টটা কি। এখন যদি আমার পেজটাকে লোড করি, কোনো চেঞ্জ কিন্তু হয় নাই, যা ছিল তাই আছে। এখন এইটাকে আমি তো ইনপুট করলাম, এখন ফন্টটা চেঞ্জ করব কি করে, আমি গুগলটাও কেটে ফেলছি। সিএসএস এ হেডিং বা ইসে বলে দিতে হবে। হ্যাঁ, সিএসএস এ আমাকে বলে দিতে হবে, আমি আবার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা কোনটা নিলাম, 600 সেমি ভোল্ট, আর আরেকটা নিলাম রেগুলার। তাহলে এখন সিএসএস এ ডিক্লেয়ার করব কি করে, আমরা আমাদের সিএসএস স্টাইল শিটটা এখানে আছে, এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের সবগুলো টেক্সট, এই যে বডিতে যে টেক্সটগুলো আছে সব টেক্সটই আমার মনস্টারের যে ফন্ট আমরা ব্যবহার করছি এই ফন্টটা হবে। তাহলে এটা কোথায় ব্যবহার করতে পারি বলেন তো কেউ একজন, কোথায় ব্যবহার করলে আমার পুরো ওয়েবসাইটের মানে বডিতে বডিতে হ্যাঁ বডিতে বডিতে করা যেতে পারে, কিংবা ভাই আপনার ইউনিভার্সাল ট্যাগ দিয়েও করা যেতে পারে। হ্যাঁ, বডিতে ব্যবহার করে আমি এটা করব। তো সেক্ষেত্রে এখানে সিএসএস স্টাইলের যেটা কি আমার শিটের যে ফন্ট ফ্যামিলি, এটা আমি কপি করে নিলাম। এটা ম্যানুয়ালি লিখতে পারি, কিন্তু ম্যানুয়ালি লিখলে অনেক সময় কি হয়, এই যে ফন্টের বানানটা ভুল হতে পারে, এই জন্য গুগল এখানে দিয়েই দিয়েছে আপনাকে। তো এইখান থেকে ফন্টের নামটা কপি করলাম, আর এটা হচ্ছে স্যান্স সেরিফ, এটা কি এটা ডিফল্ট। যদি এই ফন্ট না পাই, কোনো কারণে লোড না হয়, তাহলে সে এই ফন্ট দিয়ে শো করবে। তো এইটাকে কপি করে নিয়ে আমি আমার স্টাইল শিটে এই যে বডি ট্যাগ লিখে রাখছি, এই বডি ট্যাগে আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমি পেজটাকে লোড করি তাহলে কি দেখতে পাবো, দেখছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সব জায়গায়। আগে যে ফন্ট ছিল সেটা আর নাই, এখন ফন্টগুলো একটু উজ্জ্বল, এই যে লেখাগুলো এখন উজ্জ্বল দেখা যাচ্ছে। এরপরে আমরা আরো এটাকে স্পেসিফিক ডিজাইন করব। এরপরে আমি চাচ্ছি আমি আরেকটি যে ফন্টটা নিয়েছি ক্যাভেট, এইটাকে ব্যবহার করব আমি শুধু আমার এই যে হেডিং যেগুলো আছে, হেডিং 1 হেডিং 2 এই দুইটা ক্ষেত্রে আমি ওই ফন্টটা ব্যবহার করতে চাচ্ছি।
তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার হেডিং 1 এবং 2 ডিক্লারেশন আছে কিনা কোথাও, হেডিং 2 আছে আলাদা, এটা হেডিং 2 যখন থাকবে এটা শুধুমাত্র হেডিং 2তেই কাজ করবে। তাহলে আমি এখানে নতুন একটা ডিক্লারেশন ব্লক নিচ্ছি, যে আমার পেজের যেখানেই হেডিং 2 আর হেডিং 1 পাবে সে সব ক্ষেত্রেই আমার ওই ফন্টে কনভার্ট হয়ে যাবে। আমি গুগলের ওই লাইনটা নিয়ে আসি, এই যে প্রথম লাইন, এখানে ফন্টের নাম এটা হচ্ছে কার্সিভ হচ্ছে, যেহেতু এই ফন্টটা আমার ডেকোরেটিভ ফন্ট এই জন্য এখানে কিন্তু বাই ডিফল্ট কার্সিভ ব্যবহার করা হয়েছে। যদি এই ফন্ট কোনো কারণে লোড না হয় তাহলে এইটাকে সে ব্যবহার করবে। এখন যদি রিলোড করি আমি প্রজেক্ট, এই যে দেখছেন হেডিং 1 এবং হেডিং 2 কিন্তু রিসাইজ হয়ে গিয়েছে। এখন রিসাইজ হয়েছে কিন্তু ফন্টটা দেখতে কিন্তু অনেক ছোট লাগতেছে। ছোট লাগতেছে, হ্যাঁ, হেডিং অনুপাতে ছোট। হ্যাঁ, হেডিং এর অনুপাতে ছোট। কারণ কি, এর কারণ হচ্ছে আমরা এই ফন্টে নিয়েছি 400। বোল্ড বোল্ড করতে হইব না। হ্যাঁ, আমরা এগুলো এই ক্লাসে আমরা এটা নিয়ে কাজ করব, মানে ফন্ট দেখতে সুন্দর করার জন্য যা করতে হয়। তো এখানে আমরা রেগুলার 400 নিয়েছি, এই জন্য কিন্তু আমার সাইজটা রেগুলার সাইজের সাথে কাছাকাছি চলে আসলো। ঠিক আছে, তো এখন এরপরে আমরা এগুলোকে দেখব। এরপরে আমাদের যেটা অপশন আসে ফন্টের বিভিন্ন, আমরা তো ফন্ট সিলেক্ট করলাম, এখন ফন্টকে স্টাইল করার জন্য বেশ কিছু অপশন থাকতে পারে। এর মধ্যে প্রথম কয়েকটি অপশন আমরা ব্যবহার করি, যেমন ফন্ট এই স্টাইল শিটটা নিয়ে নিই তাহলে সুবিধা হবে। ফন্টকে ডেকোরেশন করার জন্য আমরা বেশ কিছু অপশন ব্যবহার করে থাকি। তো এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ফন্ট সাইজ। ঠিক আছে, ফন্ট সাইজ আমরা তিনটা ভাবে উল্লেখ করতে পারি, একটা হচ্ছে পিক্সেলে, আরেকটা হচ্ছে ইএম এবং আরেকটি হচ্ছে আরইএম। এই তিনটাই পাবেন আপনারা। ঠিক আছে, এম র্যাম আর হচ্ছে পিক্সেল। তো ইএম ব্যবহার হয়, পিক্সেল বেশি ব্যবহার হয়, ইএমও ব্যবহার হয়, কিন্তু এটা কম দেখা যায়। এই দুইটার স্পেসিফিক অনেক বিষয় আছে যেগুলো আমরা এখন দেখব না, এটা অ্যাডভান্স লেভেলের। আপনার ইএম আর ইএম কখন ব্যবহার করা হয়, তবে পিক্সেল আর ইএম এর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার ইএম যদি লেখা থাকে এটা ইনহেরিটেড, মানে বেসিক সাইজ 1 ইএম যদি লিখেন তাহলে ওই ফন্টের বাই ডিফল্ট যে সাইজ ওই সাইজে আসবে। আর যদি 1.5 ইএম লিখেন তাহলে আমাদের ফন্টের ডিফল্ট সাইজ ধরলাম আমি 15, তখন 1.5 ইএম যদি লেখা হয় তাহলে 15কে 1.5 দিয়ে গুণ করলে যেটা হবে, যেমন 2 ইএম যদি লিখি তাহলে আমার ফন্টের যদি ডিফল্ট সাইজ 15 হয় তাহলে এটা 30 হয়ে যাবে 2 ইএম লিখলে। ঠিক আছে, যেটা আমরা স্পেসিফিক 30 পিক্সেল দিয়ে বলে দিতে পারি। ইএমটা কি বুঝাইতেছে ভাই? ইএম এটা একটা একক ফন্টের, মানে পিক্সেল যেমন একক এটাও একটা একক। আর ইএম, পিক্সেল তো এতদিন বুঝছি। হ্যাঁ, এগুলো ফন্ট, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন, মানে যারা ডেভেলপার তারা এগুলো আবিষ্কার করছে, এগুলোর অ্যাডভান্স লেভেলে ব্যবহার আছে যেগুলো আমাদের এখন দরকার নাই। এগুলো শুধুমাত্র এটা মনে রাখবেন যে 2 ইএম লিখছে মানে আমার ফন্টের যদি বেসিক, প্রত্যেকটা ফন্টের তো একটা নির্দিষ্ট স্টাইল আছে বেসিক, যেমন আমার বডি টেক্সটের যদি ধরি আমি কোনো প্যারাগ্রাফ নিই তাহলে বাই ডিফল্ট এটা 15 পিক্সেল থাকে। তো এইটাকে কোনো কিছু অ্যাপ্লাই না করে যদি আমি 2 ইএম লিখে দিই তাহলে এটা অটো 30 পিক্সেল হয়ে যাবে। বুঝতে পারছেন, মানে যেটা সাইজ বাই ডিফল্ট সেটাকে ডাবল করে দিবে। এখন আমি হেডিং 1 কোথাও করলাম, ডিক্লার করলাম ওপরে যে হেডিং 1 থাকবে আমার 30 পিক্সেল,
এরপরে হেডিং 1 কে স্পেসিফিক করার জন্য আবার যদি কোনো সেকশনে আমি হেডিং 1 কে 2em লিখে দিই, তাহলে ওইখানে হেডিং 1 আমার 30 পিক্সেল হয়ে যাবে অটো। বুঝতে পারছেন? মানে ইএম মানে পিক্সেলকে ডাবল করে ফেলবে সে। ভাইয়া হ্যাঁ। 16 পিক্সেলে হচ্ছে 1em হয় না? কি বুঝলাম না। 16 পিক্সেলে 1em না? হ্যাঁ, আমি তো ওইটাই বললাম, আমি অ্যাডভান্সে পিক্সেলে 16 পিক্সেলে 1em সমান হয়, কিন্তু আমি তো ওইটা বলতেছি না। আমি 1em বলতে বোঝাচ্ছি বেসিক 16 পিক্সেল, ওইটা মিনিং করে না। আমার বেসিক যেটা আছে, আমার মানে ফন্টের যেটা বেসিক স্টাইল, H1 এর একটা নির্দিষ্ট সাইজ থাকে, H2 এর একটা নির্দিষ্ট সাইজ থাকে, ওই সাইজকেই সে বেসিক ধরা হয়, এবং বেসিক মানে 1em। এরপরে তুমি যেটা করবা সেটাই হচ্ছে বিবর্ধিত হবে, মানে ডাবল হয়ে যাবে। 2em লিখলে ওইটা ডাবল হবে। এটা 16 হতে পারে, 15 হতে পারে। বুঝতে পারছো? মানে হচ্ছে যে ডিফল্ট সাইজটা থাকবে সেটাকে দ্বিগুণ করবে বা হ্যাঁ ট্রিপল হ্যাঁ করবে এরকম। হ্যাঁ, এটাই। ডিফল্ট সাইজ যদি 15 হয় তাহলে 1em লিখা আর 15 পিক্সেল লিখা একই কথা। আর যদি ডিফল্ট সাইজ 15 হয় তাহলে 2em যদি লিখে দিই তাহলে এটা 30 করে ফেলবে, ডাবল হয়ে যাবে সাইজ। আচ্ছা, তাহলে আমরা ফন্টের যে স্টাইলিংয়ে এখানে ফন্ট সাইজ দেখব। প্রথম অবস্থায় ফন্ট সাইজ আমরা, এরপরে ফন্ট ডেকোরেশনের আরেকটি ব্যবহার হয়। আমরা প্রথম দিকে দেখেছিলাম এটা টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন কোনটা বলেন তো কেউ? এরকম এ ট্যাগের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিচে যেটা আপনার আন্ডারলাইন আছে, হ্যাঁ, সাপোজ এরকম। এটাই হচ্ছে টেক্সট ডেকোরেশন। এই যে দেখছেন এখানে লিঙ্কটার নিচে কিন্তু অটো আমার আন্ডারলাইন চলে আসছে। তো এই যে আন্ডারলাইনটা, এইটাকেই টেক্সট ডেকোরেশন বলে। তো টেক্সট ডেকোরেশন আমরা 3টা প্রপার্টিজ ব্যবহার করে থাকি। 1 নাম্বার হচ্ছে স্টাইল, 2 নম্বর হচ্ছে কালার, 1 নম্বর লাইন, 2 নম্বর হচ্ছে স্টাইল, এবং 3 নম্বর হচ্ছে কালার। যেটাই হোক, লাইনটা কি, আমি যদি আন্ডারলাইন দিই, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন লিখলাম, তাহলে আমার আন্ডারলাইন চলে আসবে যে কোনো টেক্সটের নিচে। আর যদি আমি এইখানে যদি অ্যাপ্লাই করি কোনোটাতে, সাপোজ আমার H2 যেটা, এইখানে আমি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিলাম। এখন যদি আমি পেজ রিলোড দিই, এখন আমার যতগুলো H2 আছে আন্ডারলাইন হয়ে যাবে এর নিচে। এই যে দেখছেন, এই যে আন্ডারলাইন চলে আসছে। এই যে এইটাকে আরো বেশ কিছু অপশন আছে, যেমন টেক্সট ডেকোরেশন প্রথমটা করলাম আন্ডারলাইন, দ্বিতীয়টা এই যে আন্ডারলাইন হলো এটার কালার আমরা কিন্তু ডেসক্রাইব করে দিতে পারি। এটা কিভাবে হবে, টেক্সট ডেকোরেশন লিখব, প্রথমে লিখে আরেকটি দিয়ে আমি কালার দিব, এরপরে আমি কালার উল্লেখ করব। আমি কালার এখানে আমার যদি রেড দিই, তাহলে এটাকে রিলোড দিই, এই যে দেখছেন সব আন্ডারলাইন কালার রেড হয়ে গিয়েছে। এই যে এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্টাইল। আমরা আন্ডারলাইন যেটা হবে, এই আন্ডারলাইনে কি স্টাইলে হবে, আমরা একইভাবে কালারের জায়গায় স্টাইল লিখে দিব। স্টাইল লিখে এইখান থেকে আমরা বিভিন্ন রকম অপশন লিখতে পারি। বেসিক যেটা সিএসএস এ সব ব্রাউজারে শো করে, এটা হচ্ছে সলিড। আমরা কোনো কিছু না লিখলে সলিডটা আসবে, যেটা এখন আছে এটা হচ্ছে সলিড। আমরা বর্ডারে যেমন দেখছি সলিড কালার। তো
তো বর্ডারের মতো এটা ধরা যায় একরকম। সলিডের পরে আরও কিছু অপশান আছে, যেমন ডাবল, ডাবল লিখতে পারি। ডাবল লিখলে কি হবে, এই আন্ডারলাইনটা সিঙ্গেল ছিল, এটা ডাবল হয়ে যাবে, এই যে ডাবল হয়ে গেছে। এরপরে আমরা লিখতে পারি ডটেড, ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। আমার এখানে আরেকটা পিসি শো করতেছে না, তাই এই যে ডটেড লিখলাম, ডট চলে আসলো, দেখেন। এরপরে আরেকটা ব্যবহার হয় অনেক সময়, ওয়েভি। হ্যাঁ, ওয়েভি কোনটা, এটা ঢেউ চলে আসবে, ওই যে ঢেউ ঢেউ যেটা ব্যবহার করে। তো এই টেক্সট ডেকোরেশন অনেক সময় আমার ব্যবহার হয়, ঠিক আছে। তো এইটা তিনটা দিয়ে আমি, যেমন এখানে টেক্সট ডেকোরেশন লাইন, এটা লাইন এটা হচ্ছে এইভাবে বলা যায়। আর এটা হচ্ছে শর্ট হ্যান্ডে যদি আপনি লিখতে চান, তাহলে এই তিনটা প্রপার্টিস একসাথে লিখতে পারেন। সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন লিখে আমি প্রথমে ডিক্লাইন করব যে কি হবে টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন। এরপরে আমি কালার উল্লেখ করে দিব, কালার গ্রিন, রেড, আচ্ছা গ্রিনই দিই, গ্রিন দিলাম। এরপরে দিব আমার স্টাইল কি হবে, স্টাইল ওয়েভি। এইভাবেও যদি আমি লিখি তাহলেও কাজ করবে, একই কাজ। দেখছেন, আলাদা আলাদা করে লিখে দিতে পারেন, আবার এইভাবে তিনটা প্রপার্টিজ। এই যে লং 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 আর শর্ট, হ্যাঁ, এটা শর্ট। লং যদি করতে চান আলাদা করে প্রপার্টিজ বলে দিতে হবে, আর শর্ট করতে চাইলে এইভাবে লিখতে হবে। এটা সব ক্ষেত্রে সিএসএস এর ম্যাক্সিমাম প্রপার্টিজ লং হ্যান্ড এবং শর্ট হ্যান্ড লেখা যায়, কিন্তু এই আপনার সিরিয়ালটা মেনটেন করতে হবে, তাহলেই হবে, কাজ করবে। এটা যদি ওয়েবি এইবার এই জায়গায় লিখেন আর কাজ করবে না, কিন্তু মানে সিরিয়ালটা যেন ঠিক থাকে, ওইটাই মনে রাখতে হবে, সিকোয়েন্সটা কি। এরপরে আমরা যেটা দেখব, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, যেটা গত ক্লাসে প্রশ্ন হয়েছিল যে ভাই মাঝখানে আসলো না। তো অ্যালাইনমেন্ট আমার 4 রকম হয়ে থাকে টেক্সটের ক্ষেত্রে। হ্যাঁ, 4টা কি কি? 1 নাম্বার হচ্ছে লেফট অথবা রাইট, সেন্টার এবং জাস্টিফাই। হ্যাঁ, জাস্টিফাই ব্যবহার করি আমরা, কিন্তু অনেক সময় করি, অনেক সময় জাস্টিফাই। ওয়েবসাইটের ক্ষেত্রে জাস্টিফাই ব্যবহার করা হয় না, দেখতে খারাপ লাগে। তো এই 4টা প্রপার্টিজ আমরা যদি দেখি একটু, এটা বডিতে আমি যদি, আচ্ছা বডিতে না, আমার এই প্রথম সেকশনে আমি এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এই যে এই সেকশনটা কি আমার হেডিং। এই সেকশন কন্ট্রোল করছে কোনটা, এই যে এটা ডট হেড। যদি এখানে যাই, এই সেকশনটা আমার এই যে ক্লাস দেওয়া আছে হেড। তো এই ক্লাস দিয়ে এইখানে আমার তাহলে স্টাইলটা বসাইতে হবে ডট হেড। ডট হেডে গিয়ে আমি টেক্সট অ্যালাইন যদি দিতে চাই, টেক্সট অ্যালাইন লিখলাম, লিখে এটাকে যদি সেন্টার করি, ঠিক আছে। তাহলে এখন যদি রিলোড করি, এই যে দেখছেন সবগুলো লেখা কিন্তু সেন্টার হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এটা রাইট হবে, এই যে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল। লেফট দিলে লেফট তো বাই ডিফল্ট থাকেই। আর জাস্টিফাই কোনটা, জাস্টিফাই হচ্ছে সবগুলো সমান করে দিবে। আমার যে ব্লকটা আছে সেই ব্লকে সম্পূর্ণ লেখাটা সেই ব্লকের মধ্যে, এই যে দেখছেন জাস্টিফাই এইখানে আমার ব্লকে, এই যে এই ব্লকটা যদি কোথাও ফাঁকা থাকতো, এটা টেক্সটের ক্ষেত্রে বেশি ভালো বোঝা যায়,
অনেক সময় আমাদের থাকে না যে এক লাইন যদি এইদিকে টেনে, এই যে এই টেক্সটটাই যদি দেখি আমরা, এই যে এইখানে একটু যদি টেনে দিত তাহলে এই ফাঁকাটা থাকতো না, জি এইখানে একটু টেনে দিলে এই ফাঁকাটা থাকতো না। এই ফাঁকাগুলো পূরণ করে জাস্টিফাই। এখানে এই যে দেখছেন এই এই টেক্সটগুলো আমরা নর্মালি যদি জাস্টিফাই না দিয়ে শুধুমাত্র লেফট দিই, লেফট, তো সমান হবে না। আমি দুইটা পাশাপাশি লেফটে দিয়ে আমি রিলোড দিলাম, দেখেন চেঞ্জ হলো। এখন যদি জাস্টিফাই লিখি, তাহলে সুন্দর হয়। এই যে এখানে যে ফাঁকা জায়গাটা ছিল অ্যাজ অ্যান এর পরে জাস্টিফাই দেওয়ার জন্য এটা কিন্তু সে ফিল করে দিল, দেখেন। এবং ফিল করার জন্য সে আশেপাশে একটু গ্যাপ তৈরি করলো একা একাই। তো আপনার যদি এরকম প্রয়োজন হয় তাহলে জাস্টিফাই, যেহেতু আমি কিন্তু এই পুরো ব্লকের উপরই জাস্টিফাই অ্যাপ্লাই করছি, কিন্তু এগুলো কিছু হলো না, কারণ কি এগুলো অলরেডি নির্দিষ্ট জায়গায় আছে। এটা যদি এমন হতো যে শেষে ফাঁকা থাকতো, জাস্টিফাই টার্গেট হচ্ছে ডানে এবং বামে সে সমানভাবে থাকবে, বুঝতে পারছেন? এখন এইটাকে কিন্তু টেনে সে ওই পারে নিয়ে যাবে না, কারণ কি এটা নির্দিষ্ট লাইন শেষ করতে পারে নাই। যদি এটা এমন হতো যে এইখানে এসে শুধু ডিজাইনটা নিচে চলে গেছে কিন্তু শেষ হয়নি, কিছু জায়গা আছে, তখন সে জাস্টিফাই করে নিত। এই হচ্ছে আমার টেক্সট এলাইন। এখন অ্যালাইন যদি আমি সেন্টার করি, তাহলে এইখানে আমার সব কিছু সেন্টার হয়ে গেল না? তো আমি চাচ্ছি যে আমার এই দুইটা সেন্টার হবে না, তখন কি করব বলেন তো? জাকির ভাই, আমি এই দুইটাকে যদি লেফট রাখতে চাই তাহলে কি করব? আর কেউ? আর কেউ নাই এখানে? হ্যাঁ ভাইয়া আছি। বলেন তো কি করব? টেক্সট লাইন লেফট লেফটে রাখতে চাইলে লেফট করে দেওয়া যাবে, তারপরে ফ্লোট লেফট করা যাবে। না, এখানে টেক্সট লাইন লেফট আমি শুধুমাত্র হেড, এটা কি হেডিং 1 এবং এটা হেডিং 2, এই দুইটাকে আমি শুধুমাত্র লেফটে আনতে যাচ্ছি, আর এই দুইটা যা আছে তাই থাকবে। তাহলে হেডিং 1 কমা হেডিং 2 হেডিং 1 দিয়ে হেডিং 2 যদি আমি দিই, এইখানে যদি দিই, এটাই তো বলতেছেন নাকি এইরকম করে? তো এইখানে যদি হ্যাঁ। টেক্সট অ্যালাইন লিখলাম, লিখে লেফট লিখলাম, তাহলে এই দুইটাই তো লেফট হলো, তাই না? কিন্তু হ্যাঁ। আমার অন্য যে হেডিং আছে এগুলো তো আমি লেফটে নিতে চাচ্ছিলাম না। তখন তো এটা টোটাল, এইটা যখন এইভাবে লিখলাম তখন তো এটা টোটাল আমার পেজের উপর অ্যাপ্লাই হয়ে গেল। তা আমি তো এটা টোটাল চাচ্ছি পেজে না। না, টোটাল পেজে অ্যাপ্লাই করা যাবে না তাহলে। আচ্ছা, খালি উপরে হেড সেকশনে তাহলে হেড হেড দিয়ে ক্লাস হেড দিয়ে দেওয়া লাগবে ভাইয়া। এগুলো তো করা হয় না, এজন্য বোঝা যাচ্ছে না আসলে বিষয়টা হবে এরকম, না, বুঝতে পারছি বুঝতে আমি, পারছেন? ওটা খেয়াল মানে করিনি। ওইটাই, মানে হেড আমি সেকশন আছে। এগুলো যদি সেন্টার থাকতো তাহলে এটা অ্যাপ্লাই হলো কিনা বুঝতে পারতাম। আমাকে তখন কি করতে হবে, যেহেতু আমি এই সেকশনে করতে চাচ্ছি, তখন হ্যাঁ, এই সেকশন ধরতে ক্লাসটাকে হবে। আমার অ্যাপ্লাই করে তারপরে আমি কিন্তু দুইটা যদি লিখে দিই তাহলে কিন্তু আমার কাজটা করবে, বুঝতে পারছেন? হ্যাঁ। তখন এগুলোর উপর কিন্তু আর ইফেক্ট ফেলবে না। যেমন এটা, হেড মানে হেডার মানে হ্যাঁ, হেডার 1 এটা যদি সেন্টার করি আমি, দেখেন সবগুলো সেন্টার হচ্ছে। আচ্ছা, এখানে ইয়ে হবে, কি ব্যাপার? এই সোয়ানের আগে ডট পড়ছে।
এটা তো সবগুলোকেই সেন্টার করে দিল। ডট হেড, ও দুইটা ওভাররাইট হয়ে গেছে একই রকম। এখানে ওই যে কনজাংশন রুলস ওইভাবে দুইটাকে সে নিবে না, এই জন্য এই প্রবলেম করছে। এইভাবে যদি দিই দুইটাকে আমার আলাদা ডিক্লাইন করে দিতে হবে, বুঝতে পারছেন? এখানে যখন আমি H1 H2 একসাথে লিখব তখন কাজ করবে না, আমাকে দুইটা আলাদাভাবে ডিক্লাইন করে দিতে হবে যখন এইভাবে কনজাংশন করব আমি, যেহেতু দুইটা এই যে দেখছেন, এই দুইটা তখন অ্যাপ্লাই হবে, কিন্তু এগুলোর উপর আর অ্যাপ্লাই হবে না। কারণ এইভাবে আপনার একটা ইয়েতে দুইটাকে আমি এইভাবে জয়েন করতে পারবো না, H1 H2 এইভাবে কাজ করবে না। ডিক্লেয়ার করতে হবে হেডার 1 হেডার 2 এর দুইটা আলাদাভাবে ডট হেড H1 কোমা ডট হেড H2 একবারে দিলে হবে মনে হ্যাঁ হয়। ওইভাবে দিলে হবে। ওই তো দুইটা করে দিব আমি, ওইটা যেটা আলাদা করলাম ওইটার এটা তো একই, হ্যাঁ এই যে তখন এইটা আর দেওয়ার দরকার নাই। কিন্তু স্পেসিফিক যদি আপনি হেডিং 2 এ, যেমন এইখানে আমার হেডিং 2, এটা কেন আমি করলাম জানেন? কারণ আমি এই দুইটার ফন্ট সাইজ বড় করব। হেডিং তখন এই অবস্থায় যদি থাকে, তখন যদি আপনি ফন্ট সাইজ এখানে ফন্ট হ্যাঁ, সাইজ যদি আপনি 100 করে দেন তাহলে দুইটার ফন্ট সাইজই কিন্তু 100 হয়ে যাবে। 100 হয়ে যাবে। এই জন্য আমাকে আলাদা করে নিতে হবে দুইটাকে। এই যে দেখ, তো এখন যদি আমি এই ফন্ট সাইজ 100 করলাম আর এইখানে এই ফন্ট সাইজ 45 করলাম, তখন কিন্তু আমার এই লাইনের আর দরকার নাই, তখন কিন্তু দুইটা ইন্ডিভিজুয়ালি কাজ করবে। এই যে বুঝতে পারছেন? ঠিক আছে। এই জন্য কিন্তু আলাদা। আমি যদি দুইটা একসাথে লিখতাম তাও কিন্তু কখন করবে, যখন আমি দুইটা স্টাইল একই রাখবো। তো যেহেতু ফন্ট এইটার সাথে সম্পর্কিত, এই জন্য কিন্তু আমাকে দুইটা আলাদা করতে হলো। ঠিক আছে, এরপরে এই ফন্টের সাথে আরেকটি বিষয় জড়িত, সেটা হচ্ছে টেক্সটের সাথে, এটা হচ্ছে লাইন হাইট। হ্যাঁ, আমরা এই যে টেক্সটটা লিখছি এখানে, এই টেক্সটের দুইটা লাইনের মাঝখানে একটা গ্যাপ তো আছে না? তো এখানে যদি কোনো গ্যাপ না থাকতো তাহলে এটা পড়া কষ্ট হয়ে যেত না আমাদের জন্য? আবার যদি অনেক বড় গ্যাপ থাকতো তাহলে দেখতে খারাপ লাগতো। তো বাই ডিফল্ট এখানে গ্যাপটা থাকে আপনার যে ফন্টের সাইজ, ওই সাইজে অনুসারে গ্যাপটা থাকে। তো এইটা কন্ট্রোল করার জন্য আমার সিএসএস প্রপার্টিজ কি, লাইন হাইট। হ্যাঁ, লাইন হাইট যদি আমি 1 দিই তাহলে সেভ দিলাম আমি, দেখেন কি হলো, এইখানে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। কোথায় আমি লাইন হাইট অ্যাপ্লাই করছি? কোথায়? হেডারে, হেডার 2 এ। তখন হেডার 2 এর যে লাইন হাইট ওইটাকে সে চেঞ্জ করে ফেলছে। আমি হেডারে অ্যাপ্লাই করব না, এটা ভালো বোঝার জন্য আমি এই প্যারাগ্রাফে অ্যাপ্লাই করব। তো এটা আমি যদি বডিতে অ্যাপ্লাই করি, টোটাল হেডের মধ্যে, আচ্ছা হেডেও করলাম না, আমি বডিতে করতেছি, আমার সব টেক্সটে যেন হাইট একই রকম হয়। এই যে এখানে যদি 1 অ্যাপ্লাই করি, দেখছেন গ্যাপ কমে গেল না? তার মানে এই দুইটার মাঝখানে কোনো গ্যাপ তৈরি হলো না। এখন যদি এখানে 1.5 দিই তাহলে টেক্সটের যে সাইজ এটা 1.5 গুণ হয়ে যাবে। এই যে এখানে যদি 2 দিই আমি,
তাহলে হাইটটা এই যে, বুঝতে পারছেন? দেখেন সব ক্ষেত্রে টেক্সটের হাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো স্পেসিফিক যদি কোনো সেকশনে আপনি হাইট কন্ট্রোল করতে চান তাহলে এইভাবে করতে পারেন। এই যে আমি যদি এটাকে কমিয়ে 1 করে দিই, এই যে পড়া কষ্ট কিন্তু আমার কাছে। আবার 0.5 কাজ করে কিনা, 0.5 কেউ ব্যবহার করে না কোনোদিন। এই যে এটাও কাজ করে, দেখছেন? ফন্ট ফ্যামিলিটা কি এই যে গুগলেরই ফন্ট এটা নাকি না? হ্যাঁ, অন্য এটা তো জিনিস? গুগলের আমরা ব্যবহার করলাম যেটা, আচ্ছা আচ্ছা। দেখছেন? এই যে লাইন হাইট আমি কন্ট্রোল করতে পারি। এই যে লাইন হাইট অনেক সময় হুম, এই যে সব একটার উপর আর একটা উঠে গেছে, কিন্তু এইটা জি কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। লাইন হাইট কিন্তু 0.5 করার প্রয়োজন হয় কখন, যখন এই যে আমার বড়টা কিন্তু ওঠে নাই একটা আর একটার উপর। তো এইটার নির্দিষ্ট একটা যে সাইজ, ওই সাইজের যে লাইন হাইট ওইটাকে কন্ট্রোল করার সময় অনেক সময় এটা ব্যবহার হয়। তবে কমন প্র্যাকটিস হচ্ছে 1.5। এই যে এটা বেশি ব্যবহার হয়, সবাই ব্যবহার করে। ঠিক আছে, এখন আমরা আসি যে স্পেসিফিক। আমরা তো অনেক কিছু ট্রাই করে দেখলাম এতক্ষণ। এই প্রজেক্টের উপর আমরা কিছু অ্যাপ্লাই করব, মানে এখন ফাইনাল অ্যাপ্লাই। কি কি অ্যাপ্লাই করতে পারি? যেমন আমরা ফন্ট সাইজ মানে লাইভ প্রজেক্টে অ্যাপ্লাই করব আমরা, এবং এইটা আমাদের প্রজেক্টের সাথেই যাবে। যেমন প্রথমে কি শিখলাম আমরা? ফন্ট সাইজ। তাহলে ফন্ট সাইজটা সম্পূর্ণ বডির ফন্ট সাইজ আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। সম্পূর্ণ বডির ফন্ট সাইজ আমি করলাম 15 পিক্সেল। এটা সম্পূর্ণ বডির। এই যে বডি টেক্সট যখন বলা হয়, উল্লেখ করা হয়, তখন এই টেক্সটগুলোকে সে মেনশন করে। H1 কিন্তু যা ডিফল্ট তাই থাকে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু বড়ই আছে, কিন্তু এই যে যত প্যারাগ্রাফ, ট্যাগলাইন টেক্সট, প্যারাগ্রাফ কিংবা লিঙ্ক, এইগুলোকে কিন্তু সে টার্গেট করে যখন বডিতে আমরা ফন্ট সাইজ উল্লেখ করব। এরপরে লাইন হাইট অ্যাপ্লাই করলাম 1.5। এখন দেখব কেমন লাগে। এই যে সুন্দর, পড়াও যাচ্ছে সুন্দর, আবার দেখতেও সুন্দর লাগছে। এরপরে আমরা এই যে হেডিং যে H1 এবং H2, এইটাকে স্পেসিফিক অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু আমি সম্পূর্ণ পেজে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে আমার এই বডি সেকশনে অ্যাপ্লাই করতে হবে। শুধু যদি হেডকে টার্গেট করি তাহলে তো হবে না। তাহলে আমি এইখানে যদি এই যে H2 আর H1 দুইটাকেই দেওয়া আছে, এটা কিন্তু বেসিক H1 না, এটা হেডারের H1। তাহলে এখানে যেমন H2 দেওয়া আছে, এরকম আমি আরেকটি সিলেক্টর নিয়ে নিলাম H1 এর। এখন এইটার উপর স্পেসিফিক অ্যাপ্লাই করব। এই দুইটা আমার দরকার নাই, কারণ আমি হেডিংয়ের জন্য আলাদা কিছু করতে চাচ্ছি না। আমি চাচ্ছি স্পেসিফিক H1 যা হবে সম্পূর্ণ পেজ একই রকম হবে। ঠিক আছে, তাহলে এইখানে থেকে আমি এটা একটা কপি করে নিই। কপি করলাম, এই তাহলে আমার ফন্ট যেটা H1 এবং H2 এর টেক্সট লাইন আমার দরকার নাই। এর আগে আমরা মার্জিন অ্যাপ্লাই করেছিলাম H1 H2 এর জন্য, ওইটা কিন্তু আমরা রাখলাম, ওইটা ডিলিট করে দিলাম না। মার্জিনটা কি কাজ করছিল মনে আছে কারো? এখানে যে মার্জিন 0 লেখা আছে H2 এর ক্ষেত্রে, এটা কি কাজ করেছিল? এখন আমরা ফন্ট সাইজ অ্যাপ্লাই করব দুইটার জন্যই। তাহলে ফন্ট সাইজ এইটার জন্য এবং এটার জন্য যদি অ্যাপ্লাই করি, আমি কত দিতে পারি? H2
আচ্ছা, এইচ টু ফন্ট সাইজ আমরা 45 পিক্সেল ব্যবহার করলাম, আর H1 ফন্ট সাইজ 100 পিক্সেল। ঠিক আছে, সেভ করলাম। এই যে দেখছেন, কিন্তু একটা প্রবলেম তৈরি হলো। কিন্তু প্রবলেমটা কি বলেন তো? এই যে দুইটার মাঝখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, উপরেও তৈরি হলো, নিচেও তৈরি হলো। তাহলে এই গ্যাপটা কিভাবে আমরা রিমুভ করব? এই গ্যাপটা মূলত কি দিয়ে আসতেছে? আমরা যদি ইন্সপেক্ট করি, এই যে দেখছেন, এটা কি? মার্জিন। এইটার উপরে এবং নিচে, এইটার নিচে কিন্তু মার্জিন আছে। আমরা এই যে এইখানে মার্জিন রিমুভ করছি একবার, এই যে মার্জিন 0, ওই যে H2 তে মার্জিন টপ রিমুভ করা আছে, তাই না? তো এইখানে আমার এই জন্য দুইটাতেই কিন্তু এই যে টপে কিন্তু মার্জিন নাই H2 এর, কিন্তু H1 এর কিন্তু দুই পাশে মার্জিন। তাহলে আমরা এই মার্জিন যদি রিমুভ করে দিই, তাহলে কিন্তু এটা মোটামুটি আমার মিলে আসবে। তো এই মার্জিন অলরেডি এখানে ওভারল্যাপ হয়ে আছে, তাহলে এইটা আমি এইখানে না করে আমি দুইটার জন্যই এই দুইটাতে আমার পরবর্তীতে আরো কিছু অ্যাপ্লাই করতে হবে, এই জন্য এই দুইটাকে আলাদা করে নিলাম। এখন এইখানে এসে আমি মার্জিন 0 করে দিলাম। এখন যদি রিলোড দিই, দেখছেন এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, মোটামুটি মিলে গেছে। এরপরে আরো একটু গ্যাপ তৈরি হয়ে আছে এইটাকে এইখানে। এটা যদি আমি লাইন হাইটটা কমিয়ে দিই, কোনটা লাইন হাইট কমাবো? H1 এর। দেখেন H1 এর কিন্তু হাইটটা এই যে উপরে নিচে, আমরা যখন সিলেক্ট করতেছি লাইন হাইট কিন্তু যেহেতু এটা বড় অক্ষর, এই যে সবুজ ওয়ার্ডের নিচে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন না, দুইটা ওয়ার্ডের মাঝখানে, এই গ্যাপটাই কিন্তু লাইন হাইট। তাহলে লাইন হাইট যদি এখানে আমি কন্ট্রোল করি H1 এর, তাহলে কিন্তু আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবো। লাইন হাইট আমি 1 অ্যাপ্লাই করলাম। এখন রিলোড দিই, এই যে দেখছেন, এখন কিন্তু আমার মোটামুটি সুবিধাজনক একটা অবস্থানে চলে আসছে। ফন্ট নিয়ে আলোচনা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ফ্লোটিং বক্স, ফ্লেক্স বক্স এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।